চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আমি 20 তারিখে চীনে যাচ্ছি। 20 তারিখে আসলে একেবারেই সন্ধ্যায়, তো পৌঁছতে 21 তারিখ হয়ে যাবে এবং তারপরে বস্তুত 21, 22, 23 3 দিনের সফর, 24 তারিখে ফিরে আসতেছি। বেজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার অফিসিয়াল কথাবার্তা হবে। তারপরে ওখানে একটি ওই রিসার্চ অর্গানাইজেশনে কিছু বক্তব্য রাখবো এবং তারপর সাংহাইয়ে যাব। সাংহাইয়ে একটি রিসার্চ অর্গানাইজেশনের অনুষ্ঠানে একটা বক্তব্য রাখতে হবে। এর বাইরে এক দুটো তারা শিল্প কারখানা আমাদেরকে দেখাতে নিয়ে যাবে। ইভির একটা ব্যাপার আছে, আরেকটা কিছু টেকনোলজি আছে হলো আপনার ফুড প্রিজার্ভেশনের ব্যাপারে নতুন কিছু টেকনোলজি আছে, সেগুলি আমাদেরকে দেখাবে, যেগুলি হয়তো আমাদের দেশে কাজে লাগতে পারে। তারপর সাংহাই থেকে আমি সরাসরি ঢাকায় ফিরে আসবো। আলাপ আলোচনার মধ্যে প্রধানত ধরুন অর্থনৈতিক বিষয়াবলী আসবে। কয়েকটি বিষয় তার মধ্যে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে আপনারা জানেন যে ব্যবসা বাণিজ্য, চায়না আমাদের সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনারদের, ধরুন অফিসিয়ালি সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনার, ক্ষেত্র বিশেষে অবশ্য ভারতকেও সবচেয়ে বড় বলা হয়, কারণ আনঅফিসিয়াল বিজনেস আছে প্রচুর। যাই হোক, বিপুল পরিমাণের ব্যবসা আছে আমাদের চীনের সাথে, প্রধানত আমদানি। তবে সেই আমদানিগুলো আবার আমাদের জন্য প্রয়োজনীয় এই জন্য যে আমাদের অনেক রফতানি সেগুলোর উপর নির্ভরশীল। তো কাজে চীনের সাথে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক সেটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচুর প্রজেক্টে চীনের বিনিয়োগ আছে, বিনিয়োগ মানে ঋণ প্রধানত, এবং সেই কিছু প্রজেক্ট চলমানও আছে, সেগুলি কন্টিনিউ করছে। আর আমাদের আরও কিছু বিষয় আছে, যেমন ঋণের শর্তাবলী নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। ঋণের সুদ কমানো বা ফেরত দেওয়ার সময় বাড়ানো ইত্যাদি বিষয়ে আমরা কথা বলবো। আমরা এটাও চাইবো যে আমরা যখন গ্রাজুয়েট করব এলডিসি থেকে, তখন চীন যেন অন্যান্য ইউরোপের মতোই যেন আরও 3 বছর আমাদেরকে ভিসা ফ্রি এবং কোটা ফ্রি সুবিধা বহাল রাখে। এমনিতে এখন পর্যন্ত তো আমরা জানি যে চীন আমাদের প্রায় সব পণ্যেই শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে, কিন্তু সেটা আমাদের গ্র্যাজুয়েশনের পরে তখন আবার আলাদাভাবে তাদের কাছ থেকে আমাদের সেই সুবিধাটা নিতে হবে। তো এই ধরনের বিষয়াবলী প্লাস কিছু কালচারাল বিষয় আছে। আমাদের 50 বছর পূর্তি হচ্ছে চীনের সাথে সম্পর্কের, সেটার বাংলাদেশে এবং চীনে কিছু অনুষ্ঠানাদি হবে, সেগুলি নিয়ে আমরা কথাবার্তা বলবো। মোটামুটি এই আমাদের বিষয়। এরপরে আপনাদের স্পেসিফিক কোনো বিষয়ের উপরে আর কিছু প্রশ্ন থাকে সেটা আমি সাবেক বিগত আওয়ামী লীগ সরকারের সময় যখন সাবেক প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছিলেন, তখন $5 বিলিয়ন বাজেট সহায়তার কথা বলা হয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশের পক্ষ থেকে আপনারা জানাবেন কিনা? জেডিআই তে যুক্ত হবার বিষয়ে একটি আলোচনা চলছে বিগত সরকারের সময় থেকেই, সে বিষয়ে আপনাদের আলোচনা হবে কিনা বা সমঝোতা স্মারক সইয়ের কোনো সম্ভাবনা আছে কিনা? আর তিস্তা প্রকল্পে আপনি বলে ফেললে তো আমার মনে থাকবে না। বাজেট সহায়তার যেহেতু আমাদের সমস্যা আছে, আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো। আমরা দেখবো যে কতটুকু তারা সহায়তা দিতে পারে, কতটুকু যদি প্রজেক্ট ঋণ যেগুলো সেগুলো যদি ত্বরান্বিত করা যায়, সেটাও আমাদের সুবিধা হতে পারে। তো সবকিছু মিলিয়েই অর্থনৈতিক বিষয় বলি সবকিছুই আসবে। আর আমাদের যে বিভিন্ন প্রকল্প সহায়তা ইত্যাদি বিষয় আছে, সেটাও আসবে এই কারণে যে আমরা একেও নিয়ে যাচ্ছি। আমরা ইআরডির একজন সিনিয়র কর্মকর্তা আমার সাথে যাবেন, তাদের অনেকগুলো বিষয় আছে। আমরা কোনো কিছুই বাদ রাখবো না, সবকিছু নিয়ে আলাপ আলোচনা করবো। আমি একটু জানতে চাচ্ছিলাম স্পেসিফিক করে যে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় যে $5 বিলিয়ন কথাবার্তা হয়েছিল, যেটা সেটা এখন আমরা সেটা অবশ্যই সে আলোচনা বহাল আছে এবং সেটা থাকবে। এটাই তো আমি এই প্রসঙ্গটা ইতিমধ্যে আপনাদেরকে উল্লেখ করেছি যে কোনো কিছুতে আমরা ইন্টারেস্ট রেট কমানো এবং পরিশোধের সময় বাড়ানোর জন্য বলবো, এবং কমিটমেন্ট ফি যেটা এটা যাতে তুলে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করবো। সেটা আমাদের এজেন্ডাতে আছে। ঋণের সুদের কথা বলছেন, মানে এখন তাহলে চীনের কাছ থেকে আমরা যে ঋণটা আনি সেটার ইন্টারেস্ট রেট কত, এবং অন্যান্য শর্তাবলীর মধ্যে আসলে স্ট্রিনজেন্ট ইস্যুস গুলো কি কি থাকে, ওটা যদি একটু ক্লিয়ার করা যায়। প্রতিটি ঋণের কিন্তু সুদের হার একই না, কাজে সুদের হার এটা খুব ডিটেলস, এটা আপনারা প্রজেক্ট ওয়াইজ জেনে নিন, আরো অন্যান্য অথরিটিও আছে তারা জানাতে পারবে। আমরা ইন জেনারেল সুদের হার কমানোর জন্য অনুরোধ করব, এবং
একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে 15 বছর, কোনো ক্ষেত্রে 20 বছরের পরিশোধ সীমা থাকে। আমরা চেষ্টা করবো এটাকে সবগুলিকে 30 বছরে নিয়ে যেতে, যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে এবং পরিশোধ অনেক সহজ হয়। আর যেটা বললাম যে আমরা কমিটমেন্ট ফিটা যাতে পুরোপুরি তুলে দেওয়া যায় সে চেষ্টা করব। তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে আলাপ করবেন কিনা? তিস্তা বহুমুখী প্রকল্পের ভবিষ্যৎ সেটি চীন আগ্রহ দেখিয়েছিল ভারতের সাথে। আসলে প্রকল্পের চেয়ে বড় কথা হলো যেখানে আমাদের যেটা এমওইউ আছে এই নদীর সহায়তার, নদী নিয়ে কোঅপারেশনের ব্যাপারে, সেটার মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা সেটা রিনিউ করার সিদ্ধান্ত আছে। মাননীয় উপদেষ্টা, একটা জিনিস জানতে চাচ্ছিলাম, চায়নার একটা উদ্যোগ আছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, আমরা জানি যে 2022 সালে তারা আমাদের কাছে প্রস্তাব আকারে দিয়েছিল। অ্যাজ অফ নাও ইন্টারিম গভর্নমেন্টের জিডিআই নিয়ে অবস্থানটা কি? দেখুন, কিছু জিনিস আছে যেগুলো চলমান আছে, আলাপ আলোচনা, এবং এটা বহাল থাকবে এবং আমরা তো পজিটিভ দৃষ্টিতেই দেখবো। স্যার, পানি সম্পদের যে আপনি সহযোগিতার কথা বললেন, কিন্তু স্যার আমরা কিন্তু সুস্পষ্টভাবে চায়নার কাছ থেকে তিস্তা প্রকল্পের ব্যাপারে সহযোগিতা চেয়েছিলাম। চায়না এগ্রি করেছিল এবং বলেছিল বাংলাদেশ যদি আগ্রহ দেখায় তাহলে তারা এ ব্যাপারে সহায়তা করবে। সাবেক সরকারের সময় অনেকে বলে যে ভারতের কারণে বা বাধার কারণে এটা হয় না। এই ব্যাপারে স্যার আমাদের সরকারের অবস্থান কি? অবস্থানটা হচ্ছে এরকম যে এটার যে আপনার গাইডিং যে এমওইউটা, সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা আমরা রিনিউ করবো। এটা হলো প্রথম কাজ, রিনিউ করবো আমরা, রিনিউ করবো। তারপরে স্পেসিফিক প্রজেক্টের ব্যাপারে তো আরো অনেক ডিটেলস আলোচনা লাগবে। তবে বাংলাদেশ অবশ্যই তার নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। স্যার, কোনো হবে কিনা? যে সময় যেটা এক্সপায়ার করে গেছে, সেটা রিনিউয়ালটা আমরা আশা করছি যে এবারই হয়ে যাবে। স্যার, আপনি তো অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিত্ব করছেন। এই সরকার হয়তো 1 বছর থাকবে, হয়তো 6 মাস বা 1.5 বছর বা 3 মাস, কে জানে। আমরা আপনিও জানেন না, আমরাও জানি না। তাহলে আসলে এই সফরে আসলে ঠিক কি টার্গেট নিয়ে যাচ্ছে? দেখুন, চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, এটা আসলে খুব সরকার স্পেসিফিক না, কিন্তু ইস্যুসগুলিও আপনারা জানেন যে এটা কোনোটাই 1 মাসের বা 1 বছরের ইস্যু না। ইস্যুগুলিও অনেক দিনে, অনেক পিছন থেকে হয়ে আসতেছে। এখন আপনারা জানেন যে গত সরকারের অবস্থান কি ছিল। ওই সরকারের সময়ও অনেক কিছু অগ্রগতি হয়েছে। আমরা কি সেগুলি সব বাদ দিয়ে দেবো? নট নেসেসারিলি। আমরা সেটাকে ফলো করবো, আমরা দেখবো যে সেটাতে আমাদের দেশের স্বার্থ ঠিকমতো রক্ষিত হচ্ছে কিনা। এবং এই যে প্রসেসটা যেটা, এটা কিন্তু অনগোয়িং প্রসেস। আমরা যখন চলে যাব, এই সরকার যখন থাকবে না, তখন পরবর্তী সরকার এসে কিন্তু বলবে না যে এর সবকিছু বাতিল, তা কিন্তু হবে না। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের কিছু শর্টকামিং হয়তো আছে, অন্যান্য অনেক দেশে তো কোনো ধরনের কোনো পরিবর্তন হয় না। আমাদের এখানে খানিক পরিবর্তন কখনো কখনো করতে হয় সরকারের চরিত্রের কারণে। কিন্তু আমি মনে করি না যে, যেহেতু আমাদের সরকারের মেয়াদ নির্দিষ্ট নয় এবং যেহেতু এই সরকারের খুব দীর্ঘদিন থাকবে এমন কোনো পরিকল্পনা নেই, এই জন্য যে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্কে যে বিষয়গুলি আছে, সেটা চীনের সাথে হোক বা অন্যান্য দেশের সাথে হোক, সেটা কিন্তু আমাদেরকে বাদ দিলে চলবে না। আমাদেরকে সেটা এমনভাবে করতে হবে যে এটা সরকার, দেশ করছে। তারপরে আমাদের পক্ষে যেটুকু সম্ভব আমরা করবো, আমাদের যারা পরে আসবেন তারা সেগুলিকে ফলো আপ করবেন। মাননীয় উপদেষ্টা, আমার সহকর্মী যে প্রশ্নটি করেছেন আমি আরেকটু পরিষ্কার হতে চাই। তিনি বলছিলেন যে তিস্তা নিয়ে চীন অনেক দূর পর্যন্ত ফিজিবিলিটি যাচাই করে তারা এক ধরনের পরিষ্কার বার্তা দিয়েছিল যে আমরা তোমাদের কাজ করতে রাজি আছি তোমাদের সাথে। কিন্তু ভারতের সাথে আবার সাবেক প্রধানমন্ত্রী যাওয়ার কারণে বলা সেটি তাদের কাছে চলে যায়, বা এই ধরনের একটা বিষয় ছিল। এই মুহূর্তে আমরা শুধু কি তাহলে আমাদের তিস্তার যেই আপনি বলছেন যে নবায়ন করব শুধুমাত্র যে এমইউ, সেখানেই থাকছি, নাকি এটা নিয়ে আমরা ফার্দার একটু অগ্রসর হব? দেখুন, সার্বিক বিষয় প্রত্যেকটা নিয়ে আলাপ আলোচনা কিন্তু হবে, আলাপ আলোচনা হবে, এবং কতটুকু এটা যে এগোনো যাবে আমি এখনো জানি না। কারণ তাদের আগ্রহ, আমাদের আগ্রহ সব মিলিয়েই জিনিসটা হবে। তবে এটা যে ওই গাইডিং যেটার অধীনে এই জিনিসটা হবে, সেটা কিন্তু আমরা করে আসছি। তারপরে এটা নিয়ে, এটা তো প্রজেক্ট নিয়ে নেগোসিয়েশন তো হলো এর পরবর্তী বিষয়। অগ্রগতি হতে পারে, কিছু প্রাথমিক কথাবার্তা হতে পারে। তারপর আমরা তো সমস্যা সমাধানে আমরা ইতিবাচক, এতে তো কোনো সন্দেহ নেই। এমওইউটা কি এবারই সাইন করবেন? এমওইউ আমরা আশা করি যে সই হয়ে যাবে। চীন সফরের সময় জিওপলিটিক্স নিয়ে আসলে কি আলোচনা হবে এবং সিকিউরিটি নিয়ে আসলে, কারণ চীন এখানকার একটি বড় প্লেয়ার এবং বিভিন্ন ইস্যুতে তাদের আমাদের নেইবারদের প্লাস অনেকের আসলে নানা ধরনের স্পেকুলেশন আছে। তো সেখানে জিওপলিটিক্স এবং সিকিউরিটি নিয়ে আসলে কি আলোচনা? রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা নিজেরাই আলাপ আলোচনা করবো এবং আমরা চাইবো যে চীন আমাদেরকে সহায়তা করুক। কারণ চীনের যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে মিয়ানমারের উপরে, চীনের যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে ওখানে যেই
অন্যান্য যে অথরিটিস বা ফোর্সেস আছে তাদের সাথে চীনের সম্পর্ক আছে। কাজে আমরা চাইবো যে চীন যেন আমাদেরকে এ ব্যাপারে যথেষ্ট সহায়তা করে। এটা আপনারা জানেন যে একদিনে বা এক মাসে সমাধান করার মতো বিষয় না। রোহিঙ্গা সমস্যা দীর্ঘমেয়াদে আছে এবং আরো অনেকদিন লাগবে, বিশেষ করে এখন যে নিরাপত্তা পরিস্থিতি বিরাজ করছে যেটা মিয়ানমারে, তাতে করে মিয়ানমারে খানিকটা স্টেবিলিটি যদি না ফিরে তাহলে কিন্তু এখান থেকে রিপেট্রিয়েশন প্রসেস শুরুই করা যাবে না। এটা আমাদেরকে মেনে নিতে হবে, কারণ একটা সংঘাতময় পরিবেশে তারা যেতে আগ্রহী হবে না এবং তাদেরকে তো আপনি জোর করে পাঠাতে পারবেন না। তাদেরকে পরিবেশটা এমন সৃষ্টি করতে হবে যেন তারা সেখানে ফিরে যায়। আমরা সেই পরিবেশ সৃষ্টিতে চীনের সহায়তা চাবো। সেটার অনেক বিভিন্ন দিক আছে, সেই ডিটেলসে আমি গেলাম না, কিন্তু আমরা চাইবো যে একটা রাখাইনে একটা স্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হোক, যেখানে নিরাপত্তার পরিবেশ সৃষ্টি হোক, যেখানে আমাদের এখানে যারা আশ্রয় নিয়েছেন তারা সবাই নিশ্চিন্তে ফেরত যেতে পারে। অন্যান্য নিরাপত্তা নিয়ে ইস্যু যেগুলি সেগুলি চীনারা কি কি ইস্যু তুলবেন সেটা তো আমি জানি না এখন। এটা অনেক কিছুই আমাদের আপনাদেরকে জানাতে হবে আমি ফিরে আসার পর। আপনি যেদিন চীন যাচ্ছেন সেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিচ্ছেন, ফলে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ বা সেটি নিয়ে আপনারা কেমন রেসপন্স পাচ্ছেন বা তাদের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ হচ্ছে আপনাদের? আমি আবার একটি কথা বলতে চাই, সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বা এরকম বড় যে কোনো দেশের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা কিন্তু সরকার স্পেসিফিক হবে না প্রথমত। দ্বিতীয়ত হলো যে নতুন সরকার যখন আসবে তাদের কিছু বক্তব্য থাকতে পারে, সেটা আমরা দেখব এবং উই শ্যাল ক্রস দি রিভার হোয়েন দি রিভার কামস। এখন আমরা স্পেকুলেট করার আসলে কিছু নাই। আমরা মনে করি না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো হোঁচট খাবে। আমি মনে করি যে এটা স্মুথলি চলবে। সম্পর্ক তো একটা বহমান জিনিস, এটাতে পারস্পরিক চাওয়া পাওয়ার হিসাবে একটু একটু পরিবর্তন সবসময়ই হয়। তো হবে, আমরা সেই অনুযায়ী তখন আমাদের যে পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপ নেব এবং আমরা নিতে পারবো বলে আমি বিশ্বাস করি। এটাতে এই আমি কবে গেলাম চীনে আর সেদিন কি সরকার পরিবর্তন হলো কিনা তাতে আসলে তেমন কিছু হয়ে যাবে। দাওয়াত দিলাম না কেন? আমাদের শপথ অনুষ্ঠানে দাওয়াত পাইলাম না কেন বাংলাদেশ? আমি শুনুন, এই প্রশ্নটা আমি অন্যভাবে উত্তর দিই। আমি আপনাদেরকে একাধিকবার এটা কিন্তু আপনাদের সামনেও বলেছি যে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তিনটি দেশের সাথে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটা ব্যালেন্স রিলেশন মেনটেন করবো। আমরা কাউকেই অসন্তুষ্ট করতে চাই না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবো। স্যার, চীনের বাইরে একটা প্রশ্ন করতে, সেটা হলো যে গত কয়েকদিনে আমরা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বেশ কিছু ঘটনা ঘটেছে, আমরা দুই দেশের ইন্টারাকশন হয়েছে। এখনকার কি পরিস্থিতি স্যার এবং আমাদের ভবিষ্যৎ কি পরিকল্পনা, এটা কিভাবে আমরা সমাধান করব? ভবিষ্যৎ পরিকল্পনা খুব সহজ, সেটা হলো যে এই ধরনের সমস্যা উদ্ভব হতে থাকবে, আমরা সেগুলি ডিল করতে থাকবো। এটা আপনারা জানেন যে এটাই প্রথম না, এর আগেও হয়েছে, এর ভবিষ্যতেও হবে। এটা হলো একটা ইস্যু, বর্ডার ইস্যুস কতগুলি আছে যেগুলি আমরা একদিনে সমাধান করতেও পারবো না, বা এটা যে কোনো আর কখনো হবে না এরকম আমরা নিশ্চয়তা করতে পারবো। একটা জিনিস আপনি যে ক্লিয়ার করেন, অনেক ভারতীয় কূটনীতিবিদ বলছেন আর কি, এখনো বলছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে কাঁটাতারের বেড়া ভারত যেটা দিচ্ছে সেটা আন্তর্জাতিক আইনের বাইরেও বাংলাদেশের সাথে তাদের একটা সমঝোতার ভিত্তিতে দিচ্ছে এবং তারা কোনো বেআইনি কাজ করছে না, অথচ আমরা কিন্তু বলছি তো এটা ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল। আসলে স্যার সত্যটা কি? এখানেই তো হলো এক্সপ্লেনেশনের প্রশ্ন। আমরা যখন বলছি যে এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর বাইরে যাচ্ছে, তখন আমরা সেটা বুঝেই বলছি এবং তখন এটা নেগোসিয়েশনের প্রশ্ন আছে এবং সেই নেগোসিয়েশনে আমরা যাব এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ইন জেনারেল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে 150 গজ দূরে জিরো লাইন থেকে। ক্ষেত্র বিশেষে কিন্তু সেটার কনসিয়াসলি সেটার কিছু বাত্যয় করা হয়েছে, যেমন আপনার তামাবিল সীমান্তে ওখানে যদি 150 মিটার গজ দূরে তাতে কোনো জায়গাই নেই, অথচ সেখানে একটা ঘর তোলা প্রয়োজন। এই ধরনের যেখানে প্রয়োজন সেখানে ছোটখাটো ব্যক্তিত্ব করা যেতেই পারে, তবে ইন জেনারেল আমরা সেই নীতিতেই অবিচল থাকছি। আপনাদেরকে ধন্যবাদ।